তো আমরা চলে আসছি এয়ারপোর্টে। আর এই যে ঢুকে যেতেছি হচ্ছে গিয়ে ভিতরে ঢুকে গেলাম। এটা টার্মিনাল 1 দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে তা আমার হচ্ছে গিয়ে চেক ইন 5 হচ্ছে গিয়ে এই যে দেখেন এখানে দেওয়া আছে 5 সোজা। তো আমি এইভাবে যাবো এই রাস্তা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রাকেশ রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ অন দ্য ওয়ে। সবাই কেমন আছেন? আজকে হচ্ছে গিয়ে 12 তারিখ একটু পর শেষ হয়ে যাবে আমার চেক ইন 12 তারিখে, আর ফ্লাইট হচ্ছে গিয়ে 13 তারিখে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে দুবাই থেকে ঢাকা। অলমোস্ট আজকে 1 মাস 10 দিন পর যাচ্ছি বাসায়, আমার কাজ শেষ। আর এই যে এই রাইট সাইডে হচ্ছে গিয়ে 5 চেক ইন। তো আমরা এখন চলে যাব 5-এ। আপনারা তো আগের সবগুলো ব্লগস আশা করি দেখছেন যে কীভাবে আমি ঢাকা থেকে মালয়েশিয়া গেছি। মালয়েশিয়ায় 15 দিন ছিলাম, তারপরে মালয়েশিয়া থেকে দুবাই আসছি। হ্যাঁ, দুবাই থাকলাম মোটামুটি আলহামদুলিল্লাহ 1 মাসের মতো। তো 1 মাস থেকে এখন আবার যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো আমরা অলমোস্ট চলে আসছি এই চেক ইন কাউন্টারে। তো চেক ইন কাউন্টারে ওই যে ওই পাশে চেক ইন কাউন্টার রাইট সাইডে, এটা সিরিয়াল। অবশ্যই সবাই সিরিয়াল মেনটেন করবেন। আর এই যে ওই যে ডান পাশে চেক ইন কাউন্টার, ওইখানে যাব এখন। ওইখানে গিয়ে তারপরে ব্যাগ ট্যাগ, শুধু আমার হ্যান্ড ক্যারিটা থাকবে আমার সাথে, আর বাকি যে কার্টুন 2টা আছে এই 2টা ওইখানে আপনার বুক করে দিব। আমাকে বোর্ডিং পাস দিবে, বোর্ডিং পাস দিলে তারপরে একটার পর একটা দেখাই। আমার ফ্লাইট হচ্ছে গিয়ে 2টা 25-এ, আর এখন সময় হচ্ছে গিয়ে 11টা 15। আমরা এখন আমাদের গেট খুঁজতেছি। ওই যে পাইছি, এই যে D12, এই যে D12। হ্যাঁ, এই যে D12 উপরে লেখা গেটস নাম্বার। এই যে গেট, এই যে ঢাকা। এটা দেখাইলাম কেন, একটু পরে বলতেছি। হ্যাঁ, একটু পরে বলতেছি। আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে ডিউটি ফ্রিতে। এটা হচ্ছে গিয়ে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট DHB টার্মিনাল 1-এর ডিউটি ফ্রি। হ্যাঁ, এই যে দেখেন এখানে ডিউটি ফ্রি শপ। এটা টার্মিনাল 1-এর ডিউটি ফ্রি, অনেক সুন্দর। উপরে ওই জায়গা আছে, ওই যে KFC, তারপর আরও যা আছে ফুডের, এগুলো সব উপরে। আমরা এই দিক দিয়ে আসছি এখন। হ্যাঁ, তো মোটামুটি আপনাদের কিছু ইনফরমেশন দেই যেগুলো নাকি অনেক গুরুত্বপূর্ণ। যারা ট্রাভেল করেন বাংলাদেশ থেকে অথবা দুবাই থেকে যারা যাবেন তাদের অনেক উপকারে আসবে এটা। প্রথমত কথা, আপনারা ওইখানে দেখছেন যে আমি আপনার বোর্ডিং নিতে গেছি। তো বোর্ডিং যখন নিতে গেছি তখন দেখলাম যে ওনারা মানে হ্যান্ড ক্যারি যে ব্যাগটা আছে ওটা তো 10 কেজি অ্যালাউ করে। তো এছাড়া আগে আমাদের যে ল্যাপটপের ব্যাগ কখনো ওয়েটে দিত না। তো আমি দেখি যে মানে ওয়েট হ্যান্ড ক্যারি ব্যাগও দিতেছে ওয়েটে, আবার ল্যাপটপের ব্যাগও দিতেছে ওয়েটে। তো 2টা মিলে যদি যার বেশি হচ্ছে, ধরেন 10 কেজি আপনার হ্যান্ড ক্যারিতে ছেড়ে দেয়, আর তো এটা মিলে যদি 13 কেজি হয় তাহলে বলতেছে 3 কেজি রিমুভ করতে, মানে ফেলে দিতে, 3 কেজি বের করতে। তো ওইখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম সিরিয়ালে দাঁড়ায় থেকে যে কিভাবে কি করা যায়। পরে আমার দেখলাম যে না, কাউরেই ছাড়তেছে না। তো তারপরে আমি আমার যে এই ব্যাগটা আছে, আমার এই যে আমার ল্যাপটপের ব্যাগটা, সিস্টেম ভাই। হ্যাঁ, আচ্ছা, আসলে 2 দিন পর 3 দিন পর সিস্টেম চেঞ্জ হয়, আবার ঠিক হয়। হ্যাঁ, আমি তারপরে আমার ব্যাগটা আরেকজনে দিলাম, আরেকজনে দিয়ে আমি ওনার বললাম, সিরিয়ালে দাঁড়াচ্ছিলাম, তার জন্য আপনি ব্যাগটা রাখেন, আমি বুকিং দিয়ে আসলে তারপরে ব্যাগটা নিব না। তো তারপরে আমি ওইখানে গিয়ে বুকিং দিলাম। বুকিং দেওয়ার পর আমার হ্যান্ড ক্যারি যে 10 কেজি বুক ছিল যে ব্যাগটা, তো ওটা 10 কেজি ছিল পারফেক্ট। তো উনি জিজ্ঞেস করতেছে যে এইটাও বুকিং দিয়ে দিতে পারবেন, মানে হ্যান্ড ক্যারি করে কষ্ট করার দরকার নেই, বুকিং দিয়ে দিতে পারবেন। তো আমি ওইটাও বুকিং দিয়ে দিছি। তারপরে ওটা বুকিং দিয়ে আমার ব্যাগ নিলাম। হ্যাঁ, ওই ভাইয়ের থেকে ব্যাগ নিয়ে তারপরে হচ্ছে কি আপনারা ইমিগ্রেশন করলাম। ইমিগ্রেশনে তো ক্যামেরা অ্যালাউ না, সেজন্য দেখাইতে পারি না। ইমিগ্রেশন করে তারপরে আমরা একটা চেকিং আছে। হ্যাঁ, স্ক্যানিং করে তারপরে এই যে আমরা এখন ইমিগ্রেশনে আসলাম। আচ্ছা, ইমিগ্রেশনে না, ডিউটি ফ্রিতে আসলাম। আর হচ্ছে গিয়ে আপনারা ওই ইমিগ্রেশন করে
ঘাবড়াবেন না। এখন আপনার বোর্ডিং, আগে তো বোর্ডিং পাসের ভিতরে গেট নাম্বার লিখে থাকতো, হ্যাঁ। এই যে যেমন ধরেন এই যে গেট নাম্বারগুলো আছে না, এই যে জুম করে দেখাই দাঁড়ান, এই যে গেট নাম্বারগুলো আছে, হ্যাঁ, আগে এই গেট নাম্বারগুলা আপনার লেখা থাকতো বোর্ডিং বাসের ভিতরে, যে গেট নাম্বার এত, সিট নাম্বার এত। তো এখন আমি আপনার একটু পর দেখাইতেছি, দাঁড়ান, এখনই দেখাই দেন। এই যে এটা আমার বোর্ডিং পাস, হ্যাঁ, দেখেন এই এখন বোর্ডিং পাসের ভিতরে, হ্যাঁ, গেট নাম্বার লেখা নাই, গেট নাম্বার লেখা নেই, এটা একটু আপনারা খেয়াল করবেন, হ্যাঁ। যদি গেট নাম্বার যদি না পান তাহলে আপনার এই ইমিগ্রেশন শেষ করে একটা লিফট আছে, লিফট দিয়ে উপরে ওঠার পর আপনারা ট্রেনে উঠবেন, হ্যাঁ। দেখবেন লেখা আছে গেটস D1 to D32, মানে D1 থেকে D32 নাম্বার পর্যন্ত আপনার যাওয়ার রাস্তা। তো ওই রাস্তা দিয়া আপনারা আগাবেন, দেখবেন ট্রেন, তো ট্রেনে উঠবেন, ট্রেনে উঠে আপনার তারপর ট্রেন যেখানে যাবে থামবে ওইখানে নেমে যাবেন, ওইখানে নেমে আপনার দেখবেন একটা বড় ওই যে বোর্ডটা দেখাইলাম ওই বোর্ডটা আসবে। তো ওই বোর্ডটার ওইখানে গিয়ে আপনারা জাস্ট তাকায় দেখবেন যে আপনাদের এয়ারলাইন্স কোনটা। যদি দেখেন হ্যাঁ US বাংলা, তো ডান পাশে তাকাবেন, দেখবেন গেট লেখা আছে, আমি যেভাবে দেখাইছি, হ্যাঁ, ভিডিওটা একটু আগে, ওই যে মনিটরটা যে ছিল তার ভিতরে গেট নাম্বারটা ছিল, ওইটা ফলো করে আপনারা সোজাসুজি গেটে এখানে চলে আসবেন। তো আমি দেখেন ওটা ফলো করে চলে আসছি। এখন আমি এখানে আসি হচ্ছে গিয়ে আপনার এই যে গেট নাম্বার 9 এখানে আসি, হ্যাঁ। আর ওই পাশে হচ্ছে গিয়ে এই যে গেট নাম্বার 11, হ্যাঁ, এই যে গেট নাম্বার 11, আর ঠিক তার পরেরটাই হচ্ছে গিয়ে তার পরেরটাই 12। তো এখন অনেক সময় আছে, 1টা বাজে, তো 2:25 আমার ফ্লাইট। তো একটু পরে আমি এইটা হচ্ছে গিয়ে মানে এইটা একদম আমার চেকিং শেষ, এখন আর কোনো চেকিং নাই। তো এটা হচ্ছে গিয়ে ওয়েটিং রুম। তো ওয়েটিং রুমে একবার ঢুকে গেলে আর বের হতে পারবেন না। তো যদি কোনো কাজ থাকে, এখানে কোনো কিছু কেনাকাটার থাকে, এগুলো কিনে কেটে তারপরে ভিতরে যাবেন। তো আমি একটু অপেক্ষা করব 1-1.5 ঘন্টা, 1.5 ঘন্টা না 1 ঘন্টার মতো এখানে ঘোরাঘুরি করব, তারপরে ইনশাল্লাহ আপনার ওয়েটিং রুমের ভিতরে চলে যাব। ওকে, তো এইটা ডিউটি ফ্রি। আপনার ডিউটি ফ্রিতে কিন্তু আপনারা অলমোস্ট সব কিছুই পেয়ে যাবেন, হ্যাঁ। আপনার এই কসমেটিক্স থেকে শুরু করে তারপরে আরও যা যা দেখতে পারতেছেন, চকলেট, এগুলা ডিউটি ফ্রি সব। মানে হচ্ছে গিয়ে যে বাহিরে ধরেন একটা প্রোডাক্টের দাম যদি থাকে 1.5 টাকা, হ্যাঁ, বা 1 টাকা 30 পয়সা, আর ওইটার অ্যাকচুয়াল প্রাইস মানে ডিউটি ট্যাক্স ছাড়া যদি ওইটা ট্যাক্স ছাড়া ওটার প্রাইস থাকে 1 টাকা 15 পয়সা, হ্যাঁ, তাহলে এইখানে আপনি ওইটা 1 টাকা 15 পয়সায় আপনারা পাবেন। যেরকম এই জায়গার যে জিনিসগুলা, এইগুলো আপনার ডিউটি দেওয়া লাগবে না, ডিউটি ছাড়া আপনি ক্রয় করতে পারবেন। তো এই যে ডিউটি ফ্রি শপ, এখানে দেখেন কত কিছু আছে, হ্যাঁ, মানে এটা শপিং মলের মতো এক কথায়। এটা শপিং মলে আপনি যা যা পাবেন এখানে অলমোস্ট আপনি সবগুলা কিছু পেয়ে যাবেন। তো আমরা এখন চলে আসছি উপরে, আর ওই যে নিচে দেখা যাইতেছে নিচে মানুষগুলো বসে আছে, আর এই পাশে হচ্ছে গিয়ে সব খাবারের দোকানগুলা, হ্যাঁ। এই যে ওই যে KFC দেখা যাচ্ছে, ক্রিসপি থেম, তো এক কথায় এইখানে যা আছে, হ্যাঁ, ওইখানে ম্যাকডি দেখা যাচ্ছে, তো সব এইখানে। আর আমরা একটু যাব ওই পাশে, হ্যাঁ, এদিক দিয়ে যাবো আমরা। তো আমরা চলে আসছি আমাদের গেট D12 এই পাশে। আর দুবাইতে কিন্তু এই যে এই সিস্টেম করানো আছে, হ্যাঁ, এই যে এইগুলা দিরহাম লেখা আছে, দেখেন কত সুন্দর। আপনি এইখানে টাকা দিবেন আর এটা চলে আসবে, হ্যাঁ। ওই যে নাম্বার দেওয়া আছে 1 2 3 4, তো ওই নাম্বার অনুযায়ী টাকা দিয়ে ক্লিক করবেন, তো এখান থেকে এটা বের হয়ে যাবে অটোমেটিক। এইখানেও আছে। তো আমরা এখানে বসে আছি, এটা হচ্ছে গিয়ে ওয়েটিং রুম। তারপরে ওই যে দেখা যাইতেছে US বাংলার লাস্ট চেক ইন, ওইখানে আমাদের পাসপোর্ট চেক করবে আর বোর্ডিং পাস চেক করে তারপরে আমরা প্লেনে উঠে যাব সরাসরি। আর এই জায়গাটা অনেক ভালো লাগে আমার কাছে, এই যে D12 গেটস, আর এই পাশ থেকে কিন্তু আপনার সব কিছু দেখা যায় একবারে। এই যে দেখেন আপনার এয়ারপোর্টের রানওয়ে এইখানে, এই যে প্লেন দেখা যাইতেছে, এইখান দিয়েই আপনার এই যে রানওয়ে। ওই যে আরো
বিমান আছে ওইখানে। আমরা এখানে কিছুক্ষণ বসি, হয়তো এখন 1:25 বাজে, আর 20-25 মিনিট পর আপনার ওই কাউন্টার ওপেন হয়ে যাবে, তারপরে আমরা ভিতরে চলে যাব। যে ব্যাগেজের যে ব্যাপারটা, এই ব্যাপারটা মানে আমি সাজেস্ট করব ইউএস বাংলা এয়ারলাইন্সের যদি কোনো প্রতিনিধি অথবা কর্মরত কেউ আমার ভিডিওটা দেখেন, হ্যাঁ, এটা অনেক কষ্টকর একটা ব্যাপার যে মানে আমরা তো এটা জানি না, তো আমরা ল্যাপটপটা আলাদা নিয়ে আসি সব সময় ওই ওয়েটের বাহিরে। তো হঠাৎ করে যদি সিস্টেম পরিবর্তন করে দেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য অনেক মানে ঝামেলাযুক্ত জিনিস হয়ে যায়। তো আশা করি এটা চেঞ্জ হয়ে যাবে রিসেন্ট। কারণ আমি বাসা থেকে 10 কেজি আমাকে দিছে, 10 কেজি আমি কয়েকদিন আগে আসছি মালয়েশিয়া থেকে, হ্যাঁ, ওই ব্লগটা আপনারা দেখেন, হ্যাঁ, আমার আপনার 10 কেজি ছিল ওই ফ্লাইটে, আর ওইটার ভিতরে হচ্ছে গিয়ে আপনার অ্যালাউ ছিল 8 কেজি, 2 কেজি এক্সট্রা ছিল। তো ও আমার বলছে যে 2 কেজি বের করতে, তা আমি ল্যাপটপ বের করে আমার হাতে নিছি, ওর সামনে ল্যাপটপ বের করে আমার হাতে নিছি, আর হচ্ছে গিয়ে আপনার বাকি জিনিসও আবার ওয়েটে দিয়ে আমাকে ছেড়ে দিছে। তো ল্যাপটপটা আসলে ল্যাপটপের ব্যাগটা ওইটার ভিতরেই পড়ে, একটা ল্যাপটপ বা নিজের ইউজের ল্যাপটপ তো আমার ভাই, আমি তো কেউ ল্যাপটপ নিয়ে যেতেছি না, হ্যাঁ। তো আশা করি এগুলা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা এটা মাথায় রাখবেন, আসার আগে যতদিন সিস্টেম চেঞ্জ না হইতেছে আপনারা ওইভাবেই নিয়ে আসবেন। তো এই যে এখন হচ্ছে গিয়ে চালু হয়ে গেছে, আর আমরা যাচ্ছি ওইদিকে, মোটামুটি এই যে এখান দিয়ে যেয়ে তারপরে প্লেন উঠে যাব। তো এই যে ফাইনাল চেকিংয়ের পর আমাদের বোর্ডিং পাসের মেইন হাফ ছিঁড়ে রেখে দিছে, আর এতটুকু দিয়ে দিছে, আর আমরা এখন লাইনে আছি এয়ারক্রাফটে ঢুকার। এই যে আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান এটা, এই যে দুবাই এয়ারপোর্ট। এয়ারক্রাফট ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, আর এইটা আমার সিট 18F উইন্ডো সিট ভাইয়া। তো এই যে বসে গেলাম উইন্ডো সিট, উঠে গেছি বিমানে। আর এইটা হচ্ছে গিয়ে বোয়িং কোম্পানি, হ্যাঁ, 737-800 এর একটা বিমান। আর এটাতে অলমোস্ট 200 জন যাত্রী মানে উঠতে পারে। আর এটার ফ্লাইট হচ্ছে গিয়ে দুবাই টু ঢাকা, ঢাকা টু দুবাই। আর সিটের পজিশনটা হচ্ছে গিয়ে, সিটের পজিশনটা একটু জায়গা কম, দেখেন এই যে বসলে এতটুকু জায়গা আছে, হ্যাঁ, তেমন একটা জায়গা নাই। সিটগুলা ঠিক আছে, দেখেন সিট নরম আছে, কিন্তু আর এখানে কিন্তু কিছু নাই, হ্যাঁ। আর এইখানে একটা ট্রে আছে খাবার খাওয়ার, ঠিক আছে, খাবার খাওয়ার জন্য ট্রে আছে এরকম, যেটা খাবার খাইতে পারবেন বা যে কোনো কাজ করতে পারবেন। বাট এখানে কিন্তু কোনো এই ফ্লাইটের চার্জিংয়ের আপনার কোনো USB অথবা কোনো ছবি টবি দেখার ডিসপ্লে কোনো কিছু নাই। এখন বাজে হচ্ছে গিয়ে আপনার 2:10, হয়তো 10-15-20 মিনিটের ভিতরে ছেড়ে দিবে। আর ছেড়ে দিলে ইনশাল্লাহ আমরা আল্লাহর নাম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এই দুবাই এয়ারপোর্ট কিন্তু আপনার মানে পৃথিবীর ব্যস্ততম এয়ারপোর্টের ভিতরে একটা, কারণ হচ্ছে গিয়ে আপনার এই দুবাই এয়ারপোর্টে প্রতি 1 মিনিটে একটা বিমান ল্যান্ড করে আর একটা বিমান টেক অফ করে, মানে বুঝতেছেন, প্রতি 1 মিনিটে একটা বিমান নামে একটা বিমান উঠে, তাহলে ঘন্টায় কয়টা আর সারাদিনে কয়টা হিসাব করেন, কত মানে তাজ্জব একটা ব্যাপার, তাই না? আসলে ট্রাভেল করলে আপনারা এগুলো জানতে পারবেন সব কিছু আস্তে 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 আস্তে। আমি কিন্তু বসছি একদম অনেক সুন্দর একটা জায়গায়, যে পাখনা আছে না, পাখনার এই পাশে বসছি, একদম পুরো ভিউটা আসতেছে দেখেন। ওই যে এই যে একটা বিমান নামতেছে, এই একটা বিমান নামতেছে, এই একটা বিমান নামতেছে, এই যে দেখেন দুইটা একসাথে ল্যান্ড করবে, হ্যাঁ, এই যে একটা আসতেছে, হ্যাঁ, বিমান। আর এই যে আরেকটা জানি কই, এই যে একটা আসতেছে। এখানে মিনিটে মিনিটে আসে, যদি 1 মিনিট ফোন ধরে রাখি না, তারপর আবার এইটা যাওয়ার পর দেখবেন পিছনে আরেকটা চলে আসছে। এখানে মিনিটে মিনিটে বিমান ল্যান্ড করে, ওই যে ওটা ল্যান্ড করতেছে। আর এখন বাজে হচ্ছে কি 2:25। আমাদের ফ্লাইট 2:25-এ ছাড়ার কথা থাকলেও মাত্র অ্যানাউন্স করছে যে ফ্লাইট 40 মিনিট বা 35 মিনিট পরে আপনার টেক অফ করবে। বিকজ হচ্ছে কি ওই যে দেখাইলাম যে একটু পর প্লেন নামে
তো এখানে একটা মানে শিডিউল নিতে হয়। তো আমাদের রানওয়েতে যাওয়ার শিডিউল দিছে 25 থেকে 30 মিনিট পর। 30 মিনিট পর রানওয়েতে যাবে, তারপরে হচ্ছে গিয়ে আরও 10 মিনিট পর টেক অফ করবে। তো এটার একমাত্র কারণ হচ্ছে কি আপনার ট্রাফিক। রাস্তায় যেরকম ট্রাফিক থাকে না, আপনার সিগন্যাল থাকে, দুবাই এয়ারপোর্টে ওই রকম ট্রাফিক সিগন্যাল থাকে, শুধু এখানে একটু বেশি মানে যানজট একটু বেশি থাকে দুবাইয়ের আকাশে। দেখুন এই পাশে কয়টা বিমান সিরিয়ালে, আর এই একটা মাত্র ল্যান্ড করছে, এই যে ল্যান্ড করতেছে, মানে সেকেন্ডে নামে আর সেকেন্ডে উঠে। এটা হচ্ছে গিয়ে ল্যান্ডিং এর রাস্তা, আর উল্টা পাশে হচ্ছে গিয়ে টেক অফের। এইটা হচ্ছে গিয়ে টার্মিনাল 1। টার্মিনাল 1-এ কিন্তু আপনার যত কান্ট্রি থেকে বিমান আসে সব বিমান নামে হচ্ছে গিয়ে আপনার নামার রাস্তার ওঠার রাস্তা একটাই, হ্যাঁ, মানে রানওয়ে একটাই, কিন্তু নাইমা হচ্ছে গিয়ে বিভিন্ন দেশের বিমান আসে হচ্ছে গিয়ে টার্মিনাল 1-এ, আর শুধু ফ্লাই এমিরেটস যায় হচ্ছে গিয়ে টার্মিনাল 3-তে, হ্যাঁ, এটা মনে রাখবেন। আর কিছু দেশের বিমান যায় হচ্ছে গিয়ে টার্মিনাল 2-তে, বাট ফ্লাই এমিরেটস ওয়ানলি হচ্ছে গিয়ে টার্মিনাল 3। টার্মিনাল 3 পুরোটা হচ্ছে গিয়ে এমিরেটসের। আপনার ইমিগ্রেশনের থেকে শুরু করে ওদের সব কিছু আলাদা, ইমিগ্রেশন আলাদা, তারপরে গিয়ে আপনার এই ডিউটি ফ্রি আলাদা, সব কিছু আলাদা। ওইটা টার্মিনালটাই আলাদা একদম, হ্যাঁ। টার্মিনাল 3-তে ইনশাল্লাহ যদি কখনো আসি তাহলে দেখাবো আপনাদের ইনশাল্লাহ। মানে এমিরেটস দিয়ে এর আগেও আসছি, কিন্তু এখন আসা হয়নি। এরপরে যদি ইনশাল্লাহ এমিরেটসে আসি আপনাদের দেখাবো। হাফ, কোনো সমস্যা নেই, খাবেন, খায়া যদি আবার চাইবেন থাকতে দিবে না, থাকলে নাই। কিন্তু আমার মন খারাপ হলো, হাফ দিছে। আমাদের বিমান ছাড়ছে হচ্ছে গিয়ে 3টার সময়, আর এখন হয়েছে আধা ঘন্টা। আমি আমার টাইম চেঞ্জ করে বাংলাদেশের টাইম আনছি, তার মানে 5:30। আমরা ইনশাল্লাহ 9টার দিকে বাংলাদেশে যাব। আর অলরেডি এখন বিমানে খাবার দেওয়া শুরু হয়েছে। তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে গিয়ে চিকেন, ওনাদের বিফ শেষ, আমার পিছনের সিরিয়াল থেকে বিফ শেষ হয়ে গেছে। আর এখানে আছে হচ্ছে গিয়ে ফিরনি, আর এখানে আছে হচ্ছে গিয়ে স্প্রাইট। হ্যাঁ, যদিও স্প্রাইট আপনার কম দিছে, এটাও এতটুকু দিছিল, তারপরে আমি বলে পুরোটা লেবেল করে নিয়েছি। আমার কথা পাই, আমার কথা ক্যান দেন না, সমস্যা নেই, হ্যাঁ, বা বোতল দেন, হ্যাঁ, মানুষ এতটুকু তো বিশ্বাস করেন এতটুকু ছিল, এই যে এতটুকু ছিল, হ্যাঁ। তারপরে আমি বললাম যে আমার ফুল করে দিন, তারপরে ফুল করে দিন, তারপর আমি একটু খাই, কোনো এতটুকু লাগছে। তো ওনাদের খাবারের তো নতুন কিছু বলার নেই, হ্যাঁ, এটা যদিও আমার কাছে ভালো লাগে না, তারপরে এখন খাইতে হইব। আর পায়েসটা ঠিক আছে, হ্যাঁ, পায়েসটা আমার কাছে, পায়েসটা স্পেশাল, পায়েসটা আমার কাছে ভালো লাগে। খাবার দাবার করে ভালো লাগে, তারপর আমরা এগুলো রিভিউ করার কিছু নেই, হ্যাঁ, এগুলো রিভিউ করার মতো তো নর্মাল এভারেজ যা, তাই এটা ভালো লাগে। এটা সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো না, এটা ওয়ান পিস একটা জিনিস, এরকম ইন্ডিয়া আমি আর কোথাও কিনি। তো আমরা এটা শেষ করে তারপরে আবার আজকে আমার সাথে সবসময় খাবারের টেস্ট থাকে, কারণ ওয়েস্ট বাংলার যখন আপনারা ঢাকা থেকে আসেন না, তখন খাবারটা টাটকা থাকে। আর ওই দিকে যখন যান তখন খাবারটা ওরকম টাটকা থাকে, কারণ খাবারটা আমরা যখন দুবাই থেকে খেতেছি যাচ্ছি, খাবারটা ঢাকা থেকে আসছে, এখন আমাদের যে খাবারটা সার্ভ করতেছে
ঢাকা দুর্যোগ আচ্ছা আটকাইতে যেতাম আচ্ছা যাই হোক সবসময় একটা পায়েস খেতাম, ওটা হচ্ছে কি যে চিনির মতো, চিনি যেরকম গুঁড়া গুঁড়া না, ছোটো ছোটো চিনি গুঁড়া ওইরকম, আর এটা চাউলেরটা, হ্যাঁ এটাও ভালো, বাট ওইটার মতো ভালো না, ওটা অনেক টেস্টি। যাই হোক এটা শেষ করি। দেখুন আজকে আপনাদের অনেক মানে সুন্দর একটা জিনিস দেখাই। দেখেন এই জায়গায় যে ডান পাশ, হ্যাঁ এই ডান পাশ দেখেন দেখেন অন্ধকার, ফুল অন্ধকার। আর ওই যে দেখেন বাম পাশে দেখেন এই সূর্য উঠতেছে, হ্যাঁ এই যে বাম পাশে সূর্য উঠতেছে। আল্লাহর দুনিয়া কত মানে আল্লাহর লীলা খেলা, হ্যাঁ দুনিয়াতে এক পাশে সূর্য উঠতেছে আর ওই যে ওই পাশে অন্ধকার, এখন অন্ধকার ওই পাশে। এখন বাজে হচ্ছে গিয়ে 9:20 আর একটা ঘুম দিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা ঘুমাইছি। এখন চলে আসছে আলহামদুলিল্লাহ ঢাকার উপরে, কিছুক্ষণের ভিতরে আমাদের বিমান ল্যান্ড করবে ইনশাআল্লাহ। নয়টা 30 বাজে আর আমাদের বিমান ল্যান্ড করলো এয়ারপোর্টে। এইটা হচ্ছে গিয়ে নতুনটা, হ্যাঁ এটা টার্মিনাল 3 আর ওই পাশে টার্মিনাল 2, এটা টার্মিনাল 3 আর ওই যে দেখা যাইতেছে টার্মিনাল 2। এই যে দেখেন এই সিটটার অবস্থা দেখেন, হ্যাঁ ছিঁড়া টিরা একবারে একদম কি অবস্থা হয়েছে। এই সিটটা মানে একদম অনেক পুরনো আর এই লকটাও নষ্ট, হ্যাঁ এই লকটা নষ্ট, মানে যখন এটা ইউজ করি না মানে পুশ করলে পিছনে যায়, আবার যখন আপনার পুশ করে যখন সোজা হয় তখন এই বাটনটা ভিতরে গিয়ে থাকে, আমি ধ্যান দিলে অটোমেটিক আবার বাঁকা হয়ে যায়। তো ফুলি আশা করি যে ইউএস বাংলার এয়ারলাইন্সের যারা আছে দায়িত্বে তারা এইগুলা খুবই শীঘ্রই, কারণ এই সিটগুলা একটা প্লেনের সিট করতে পারে না, সিটের অবস্থা অনেকই খারাপ। আরও তো বিমানে উঠি, বিভিন্ন দেশের বিমানে উঠি, অনেক জায়গায় যাই, হ্যাঁ ছোটো ছোটো বিমানও দেখি অনেক জায়গা, এমন সিট হইতে পারে না। সিটগুলা অতি দ্রুত সম্ভব চেঞ্জ করা দরকার। আমরা এখন টার্মিনালের ভিতরে যাব, চলে আসছি। আমরা চলে আসছি ইমিগ্রেশনে, প্লেন থেকে নেমে হলের টার্মিনালের ভিতরে চলে এসে সোজা আমরা ইমিগ্রেশনে চলে আসছি। আমরা ইমিগ্রেশন শেষ করে তারপরে হচ্ছে গিয়ে এই ট্রলি নিয়ে চলে আসছি বেল্টে। ওই যে আমার একটা ব্যাগ দেখা যেতেছে, এই যে এটা আমার ওই যে লেখা বিনয়। যাই হোক একটু মানে ইউএস বাংলা এয়ারলাইন্সের আরও ইমপ্রুভ করা দরকার। এই যে ব্যাগগুলো নেই মিস হয়ে যায়, তারপরে বলি এই যে কার্টুন দুইটা পাইছি, একটা যে দেখেন উড়ে ফেলাইছে, এই যে বাঘা করে ফেলাইছে, খালি যদি ভিতরে কিছু আহে আর 14 গোষ্ঠী উদ্ধার করুম যে ফালাইছে। আর একটা লাগেজ আছে, এই যে লাগেজ আসতেছে, আসলে এরা কোনোদিন ঠিক হইব না, এগুলো কয় না কুত্তার লেঞ্জা কোনোদিন সোজা হয় না। এরা হলো এরকম বুঝছেন, যত যাই করেন ঘুরা ফিরা মনে করেন ওদের হিসাব মতোই চলবে। মনে করেন এই যে এয়ারলাইন্স দিয়ে আসলাম, যে বিমান দিয়ে আসলাম, এখন বিমানের মানে টাইটেলের ভিতরেও পড়ে না যে এটা বিমান, না সিট ভালো, না বিমানের কোনো কিছুই ভালো না, না খাবারেরই ভালো, কোনো কিছুই ভালো না।
যাই হোক আগে ব্যাগগুলো নিয়ে তারপরে কাস্টমস ক্লিয়ার করে বের হবো ইনশাল্লাহ। এই যে এই জায়গা দিয়ে বের হয়ে আমরা এই যে কাস্টমস ক্লিয়ার করে ওই যে গেট দিয়ে আমরা বের আসছি, ব্যাগটা সব নিয়ে নিছি। এটা একটু চাপ খাইছে, আল্লাহ আল্লাহ করে এটার ভিতরে আমার মেয়ের ফিডিং চেয়ার আছে, যদি কিছু না হয় আলহামদুলিল্লাহ। তো এখন বাইরের দিকে যাই, বাইরে ওই যে বাইরের দিকে যাই, বাইরের দিকে গিয়ে উবার কল করব, উবার আসলে ইনশাল্লাহ বাসার দিকে রওনা হব। তো আলহামদুলিল্লাহ আমরা গাড়ি ধরে গেছি, আর হচ্ছে গিয়ে আপনার গাড়ি আসতে সময় লাগছে 1 ঘন্টা, গাড়ি পাইতে সময় লাগছে 1 ঘন্টা। সবসময় উবারে যাই এখান থেকে, এত সময় নর্মালি লাগে না, আধা ঘন্টা লাগে। এয়ারপোর্টের থেকে তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম, আপনার 9:30টার সময় লেট করছে, তো বেরোইতে 10:10 বাজছে, মানে 40 মিনিট লাগছে। ইমিগ্রেশন, কাস্টমস, তারপরে হচ্ছে গিয়ে বেল্ট থেকে আপনার ব্যাগ নেওয়া, তারপরে বের হওয়া, সব মিলায় মোটামুটি বেশি সময় লাগে না, 40 মিনিটের মতো লাগছে। বাট গাড়ি নিতে মানে গাড়ি আসতে আসতে সময় বেশি লেগে গেছে, যদিও এত সময় লাগে না নর্মালি টাইমে। যাই হোক আমরা গাড়ি ধরে গেছি, এখন 11:10 বাজে, তো দেখি বাসায় যেতে কতক্ষণ লাগে। আর এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলে যাচ্ছি। এই যে ফাইনালি হোম সুইট হোম। আব্বু এই যে আব্বু চলে আসছে, এই যে পিঞ্জু চিল্লাইতেছে। হ্যাঁ আব্বু কয়দিন পর আসছে? 1.5 মাস পর। আব্বু তুমি কার আব্বু? বলো টাটা বাই বাই, আমরা ঠিকঠাক মতো বাসায় চলে আসছি, আল্লাহ হাফেজ। এই ব্লগটি এখানেই শেষ হচ্ছে, আল্লাহ হাফেজ, বাই বাই।